তাপ গতিবিদ্যার হচ্ছে এটা হচ্ছে তৃতীয় নাম্বার ক্লাস, হচ্ছে 3 নম্বর ক্লাস। দেখো আমরা কতগুলো প্রবলেম সলভ করব। প্রথমে কার্নো ইঞ্জিন রিলেটেড কিছু প্রবলেম সলভ করব, তারপর হচ্ছে আহ, তারপর হচ্ছে এনট্রপি বিষয়ে কিছু প্রবলেম সলভ করব, ঠিক আছে? তো খেয়াল করো যে আমি 1 নম্বর প্রবলেমে যাচ্ছি। ছোট ছোট প্রবলেম আসে কার্নো ইঞ্জিন থেকে, অনেক সময় 1 মার্কের জন্য নৈর্ব্যক্তিক আকারে আসতে পারে, ঠিক আছে? তো একটা কার্নো ইঞ্জিন আমাদের দক্ষতা নির্ণয়ের সূত্র হচ্ছে 1 - Q2 ভাগ Q1 গুণ 100%, অথবা আমাদের জানা আছে 1 - T2 ভাগ T1 গুণ হচ্ছে 100%। গত ক্লাসে আমরা শিখেছিলাম যে যদি প্রত্যাগামী প্রক্রিয়া হতে পারে, একটা ইঞ্জিনের 4টা ইনফরমেশনই তোমার অঙ্কের মধ্যে দেওয়া আছে, তাহলে দক্ষতা কোনটা দ্বারা নির্ণয় করব? আমরা অবশ্যই দক্ষতাটা ফান্ডামেন্টাল ফর্মুলা দ্বারা নির্ণয় করব, এটা। আর তারপর যদি আমরা এটাকে প্রত্যাগামী প্রক্রিয়া নাকি অপ্রত্যাগামী প্রক্রিয়া এটা প্রমাণ করতে চাই, তাহলে এই সূত্রের মাধ্যমে একবার দক্ষতা নির্ণয় করব, এই সূত্রের মাধ্যমে একবার দক্ষতা নির্ণয় করব। দুই ক্ষেত্রে যদি দক্ষতাটা সমান হয়, তাহলে আমরা বুঝে ফেলবো এটা প্রত্যাগামী প্রক্রিয়া। আর যদি সমান না হয়, তাহলে বুঝবো আমরা অপ্রত্যাগামী প্রক্রিয়া, ঠিক আছে? তো 1 নম্বরে আসো। একটা কার্নো ইঞ্জিন একটা কার্নো ইঞ্জিন হুম একটা কার্নো ইঞ্জিন হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস এবং 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্যরত তাপমাত্রায় কার্যরত কার্যরত ঠিক আছে? তো এখানে দেখো কোনটা উৎসের তাপমাত্রা কোনটা গ্রাহকের তাপমাত্রা উল্লেখ নেই। যদি উল্লেখ না থাকে, আমরা তো জানি যে বড় তাপমাত্রাটা উৎসের তাপমাত্রা, আর ছোট তাপমাত্রা হচ্ছে গ্রাহকের তাপমাত্রা। গ্রাহকের আরো একটা কথা বলা হয়ে থাকে সিঙ্ক। তো এখানে দেখো যে T1 = হচ্ছে 327 ডিগ্রি সেলসিয়াস। আমরা কেলভিন করে নিচ্ছি, 600 কেলভিন 273 দ্বারা যোগ করে দেখাবা, এই যে এরকম করে 327 যোগ 273 কেলভিন সমান সমান হচ্ছে 600 কেলভিন। সিমিলারলি T2 লিখে নিবা এখানে যে উৎসের তাপমাত্রা গ্রাহকের তাপমাত্রা পরিচয় দিবা, যে সিম্বলটা লিখবা সেই সিম্বলের পরিচয় দিবা। সবগুলা না পারলেও কমপক্ষে 2টা 4টা চলকের 4টা আছে, 2টার পরিচয় কমপক্ষে দিবা, ঠিক আছে? যেহেতু এটার মধ্যে একটা নাম্বার আছে। T2 হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস বা গ্রাহকের তাপমাত্রা হচ্ছে 300 কেলভিন। আমরা যোগ করে কিন্তু অবশ্যই দেখাবো, একবারে লিখবো না, যোগ করে দেখাবো, আমাদের প্রেজেন্টেশনটা যেন ভালো হয় আর কি, ঠিক আছে? তারপর আমরা চাচ্ছি দক্ষতা নির্ণয় করতে চাচ্ছি, এই ইঞ্জিনের দক্ষতা নির্ণয়, ঠিক আছে? এই ইঞ্জিনের দক্ষতা নির্ণয়, ওকে? তো দক্ষতা নির্ণয় করে ফেলি। 1 - T2/T1 গুণ হচ্ছে 100%। 100 দিয়ে গুণ করার সাথে সাথে কিন্তু একটা পার্সেন্টের চিহ্ন দিতে হবে, 300/600। তো বুঝতেই পারছো, এখানে যদি তুমি উল্টা পাল্টা করো তাহলে কিন্তু নেগেটিভ চিহ্ন চলে আসবে, নেগেটিভ চিহ্ন চলে আসবে, ঠিক আছে? উল্টা পাল্টা যদি করো তাহলে নেগেটিভ চিহ্ন চলে আসবে। যেহেতু আমরা নেগেটিভ যদি চিহ্ন আসে, তাহলে বুঝবা যে তোমার ক্যালকুলেশনে কোথাও ভুল হয়েছে, তুমি সেটাকে রিচেক করে নিবা, ঠিক আছে? উচ্ছের তাপমাত্রাটা কিন্তু নিচে থাকবে, 1 - T2/T1 দক্ষতা গেল। তো এই প্রশ্নটাকে যদি আমরা একটু বলি যে দক্ষতা বাড়াতে চাই বা কমাতে চাই, ঠিক আছে? তো আমার উচ্ছের তাপমাত্রা কিরূপ পরিবর্তন করতে হবে, অথবা গ্রাহকের তারা তাপমাত্রা কিরকম পরিবর্তন করতে হবে। তো আমরা মনে করো এই প্রশ্নের সাবসেকশনে চলে গেলাম, যে ক নাম্বারে আমি দক্ষতা যেমন নির্ণয় করলাম, তো খ নাম্বারে মনে করে বললাম যে দক্ষতা দক্ষতা 10% 10% বাড়াতে হলে উৎসের তাপমাত্রা কিরকম পরিবর্তন করতে হবে। উৎসের তাপমাত্রার পরিবর্তন উৎসের তাপমাত্রার পরিবর্তন কত হবে, উচ্চ তাপমাত্রার কত পরিবর্তন করতে হবে। খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমরা শুধুমাত্র উচ্চের তাপমাত্রা নিয়ে কথা বলেছি। তার মানে গ্রাহকের যে তাপমাত্রাটা আছে, গ্রাহকের সেই তাপমাত্রাটাকে আমরা হাত দিব না। তাহলে আমরা প্রথমে সূত্র লিখে ফেলি যে আমাদের ইটা এখানে দেখো তো কত হবে। আমাদের অলরেডি আমরা 50% ছিল আমাদের ইটা বা দক্ষতা, তার সঙ্গে 10% আমরা যোগ করে দেব, 60%। 60% ইজিক্যাল টু কত, 0.6। দক্ষতা দেওয়া আছে, আমরা অন্য কিছু বের করতে চাই, তাই দক্ষতাটাকে আমরা দশমিকে নিয়ে আসবো, ঠিক আছে? সংখ্যায় নিয়ে আসবো, পার্সেন্টেজটা রাখতে চাচ্ছি না, ওকে? তো এখন দেখো তো এই ক্ষেত্রে দক্ষতাটা কত হবে, 1 - T2/T1 লিখে নিব আগে। লিখে নিয়ে অঙ্কের মধ্যে খুঁজ করবো আমরা যে আসলে কি চেয়েছে। উচ্চ তাপমাত্রার পরিবর্তন চেয়েছে, তাহলে উচ্চ তাপমাত্রাকে T' লিখবো। তার মানে উচ্চ তাপমাত্রা যা ছিল সেটা হবে না, অন্য কিছু করতে হবে। তো অন্য কিছুটার নাম কি দিলাম আমরা,
প্রাইম দিয়ে দিলাম, অন্য কিছুর নামটা আমরা প্রাইম দিয়ে দিলাম, গুণ 100%, ঠিক আছে, পার্সেন্টেজ দেওয়া লাগবে না, যেহেতু আমার ইটা আমার দেওয়া আছে, ইটা থেকে অন্য কিছু বের করতে চাচ্ছি, তাই আমরা পার্সেন্টেজটা উভয় পাশে দিলাম না। এখানে পার্সেন্টেজ রাখতে পারতাম, কোনো সমস্যা নেই, তাহলে উভয় পাশে আবার পার্সেন্টেজ দিতে হতো, একই কথা, উভয় পাশের পার্সেন্টেজটা কেটে যেত। 1 মাইনাস টি টুর জায়গায় কি লিখবো, টি টুর জায়গায় যা ছিল তাই লিখবো, কারণ টি টু নিয়ে তো কথা কাজ করতে বলে নাই, টি টু নিয়ে কাজ করতে তো বলে নাই, ঠিক আছে। তো টি টুর জায়গায় আমরা যা ছিল, টি টু ছিল 300, 300 জায়গায় 300 রাখবো, আর নিচে টি ওয়ান প্রাইম, 300 ভাগ হচ্ছে টি ওয়ান প্রাইম ইজ ইকাল টু 1 বিয়োগ 0.6, তো 300 ভাগ হচ্ছে টি ওয়ান প্রাইম ইজ ইকাল টু 0.4, তো টি ওয়ান প্রাইম ইজ ইকাল টু, দেখো খেয়াল করে, 300 ভাগ হচ্ছে 0.4, মনে রাখবো আমরা একটা, এখানে আরো একটা কথা মনে রাখবো, যদি আমি দেখি যে টি ওয়ান আমি দক্ষতা বাড়াতে চাচ্ছি, উচ্ছের তাপমাত্রা কিন্তু অবশ্যই বাড়াতে হবে, আর দক্ষতা বাড়াতে চাচ্ছি গ্রাহকের তাপমাত্রা কিন্তু কমাতে হয়, তাহলে কিভাবে মনে রাখবো, তাপমাত্রার মধ্যে উচ্ছের তাপমাত্রাটা বড়, আর তাপমাত্রার মধ্যে দুটা তাপমাত্রার মধ্যে গ্রাহকের তাপমাত্রাটা হচ্ছে ছোট, তো দক্ষতা বাড়ানোর জন্য বড়টা আরো বাড়াতে হয়, ছোটটা আরো কমাতে হয়, বড়টা আরো বাড়াতে হয়, ছোটটা আরো কমাতে হয়, মনে রাখার জন্য। এটা অবশ্যই বড় হবে, কিন্তু আগে যা ছিল তার চাইতে অবশ্যই বড় হবে, 750 হয় দেখো, ঠিক আছে, 750 কেলভিন, অতএব উচ্ছের তাপমাত্রা বাড়াতে হবে, আগে কত ছিল, 600 ছিল, এবং 750 হয়ে গেছে, উচ্ছের তাপমাত্রা বাড়াতে হবে। এই কমন সেন্স গুলো থাকলে কি হয়, পরীক্ষার হলে তুমি ভুল করলে সারা সারা রিভিউ করে নিতে পারো, যে আমার কোথাও না কোথাও ভুল হয়েছে। উচ্ছের তাপমাত্রা বাড়াতে হবে, কত বাড়াতে হবে, 750 বিয়োগ হচ্ছে 600 সমান হচ্ছে 150 কেলভিন। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমি 150 ডিগ্রি সেলসিয়াসে বলতে পারি, কোনো সমস্যা নাই, কারণ কি, এটাতে বাড়াচ্ছি, তাপমাত্রা পরিবর্তন, সুতরাং এটা 150 কেলভিন 150 ডিগ্রি সেলসিয়াসে বলতে পারি। এখানে একটা কথা বলে রাখি, আমরা এই একই প্রশ্ন যদি আমি করতাম যে দক্ষতা 10% বাড়াতে হলে উৎসের জায়গায় যদি বলতাম গ্রাহকের তাপমাত্রা কত পরিবর্তন করতে হবে, তাহলে কিন্তু আমি উৎসের তাপমাত্রাতে হাত দিতাম না, আমরা গ্রাহকের তাপমাত্রা হাত দিতাম, ঠিক আছে। আর একটা প্রশ্ন বলে থাকি, তাহলে আর একটা প্রশ্ন আমরা বলে নিই, এরকম প্রশ্ন দেখো, খেয়াল করো, দক্ষতা 10% বাড়াতে হলে উৎসের তাপমাত্রা বাড়ানোর চাইতে গ্রাহকের তাপমাত্রা কমানো অধিক যুক্তিযুক্ত, বা কোনটি বেশি যুক্তিযুক্ত, উচ্চের তাপমাত্রা বাড়ানো নাকি গ্রাহকের তাপমাত্রা কমানো। আমরা দেখবো যে উভয় ক্ষেত্রে 10% ক্ষমতা বাড়াতে যে দেখবো আমরা উচ্চের তাপমাত্রা যে পরিমাণ বাড়াতে হবে, গ্রাহকের তাপমাত্রা তার চাইতে কম পরিমাণ কমাতে হবে, তাহলে কোনটা বেশি যুক্তিযুক্ত হবে, যেটা কম পরিমাণ কমাতে হতে হবে সেটা। মনে করো এখানে আমার উচ্চ তাপমাত্রা সরি 10% যদি ক্ষমতা দক্ষতা বাড়াতে যে আমার উচ্চ তাপমাত্রা বাড়াতে হয়েছে কত, 150 ডিগ্রি সেলসিয়াস বা 150 কেলভিন, এই একই পরিমাণ দক্ষতা বাড়াতে যে ধরে নাও হিসাব নিকাশ করলে এই দক্ষতা বাড়ানোর জন্য 10% দক্ষতা বাড়ানোর জন্য গ্রাহকের তাপমাত্রা কমাতে হবে 150 চাইতে কম কমাতে হবে, হিসাব নিকাশ করে দেখবা বাসায়, অবশ্যই কম কমাতে হবে। তাহলে বেশি তাপমাত্রা বাড়ানো, এই 150 ডিগ্রি বাড়ানো কঠিন নাকি কম কমানো সহজ, কমটা কমানো সহজ, মনে করো 100 ডিগ্রি কমাতে হবে ফর এক্সাম্পল, আমরা বলবো যে উচ্চের তাপমাত্রা বাড়ানোর চাইতে গ্রাহকের তাপমাত্রা কমানো অধিক যুক্তিযুক্ত, একই পরিমাণ দক্ষতা বাড়াতে হলে। ওকে, 3 নম্বরে চলে আসো, যে এবার আমরা করছি যে দক্ষতা কোন তাপ ইঞ্জিন বা কার্নো ইঞ্জিন, একটি কার্নো ইঞ্জিন, এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, কার্নো ইঞ্জিন আগেরটা ইম্পর্টেন্ট ছিল, এগুলোই পরীক্ষায় ঘুরে ঘুরে আসে। একটি কার্নো ইঞ্জিন তার হ্যাঁ গৃহীত তাপ শক্তির 1/3 বা 1/4 যা হতে পারে, 1/3, আচ্ছা 1/4 দেখো হিসাব করতে সুবিধা হবে না, 1/4 কাজে পরিণত করে, ঠিক আছে। একটি কার্নো ইঞ্জিন তার গৃহীত তাপ শক্তির 1/4 হচ্ছে কাজে পরিণত করে, বুঝতে পেরেছ। এবার খেয়াল করো গ্রাহকের তাপমাত্রা
100 কেলভিন কমাইলে 100 কেলভিন কমাইলে দক্ষতা দ্বিগুণ হয়, মনে করো দক্ষতা দ্বিগুণ হয়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু বিভিন্ন প্যারামিটার চেঞ্জ করে আসে পরীক্ষায়, দ্বিগুণ হয়। ঠিক আছে, আমাদের প্রশ্ন হচ্ছে গ্রাহকের তাপমাত্রা কত, উৎসের তাপমাত্রা কত? গ্রাহক ও উৎসের তাপমাত্রা কত? উৎসের তাপমাত্রা কত? ওকে, এটা আমাদের প্রশ্ন। খেয়াল করে দেখো, একটা কার্নো ইঞ্জিন তার গৃহীত তাপ শক্তির 1/4 কাজে পরিণত করে। মনে রাখবো আমরা, যতটুকু কাজে পরিণত করে ততটুকুই কিন্তু তার দক্ষতা। তো আমরা এটা এভাবে করতে পারি, দেখো তো, ধরি গৃহীত তাপ শক্তি Q1। এই গৃহীত তাপ শক্তিকে আমরা প্রকাশ করি কি দ্বারা? গৃহীত বা শোষিত তাপ শক্তি ইঞ্জিন কর্তৃক Q1, শোষিত বা গৃহীত, শোষিত বা গৃহীত গৃহীত তাপ শক্তি Q1। ওকে, আর দেখো তো কাজে পরিণত করছে কতটুকু? 1/4 কাজে পরিণত করেছে। W = 1/4 Q1, 1/4 Q1, মানে কাজে পরিণত করছে হচ্ছে 1/4 Q1। তার মানে আমাদের দক্ষতা কত? কত ইটা ইজিক্যাল টু যেতটুকু কাজে রূপান্তরিত করতে পেরেছে ভাগ হচ্ছে Q1, জানি আমরা। তো যদি বলি দক্ষতা পার্সেন্টেজে বের করবো, তাহলে 100% গুণ করে দিবা। ঠিক আছে, তো যেহেতু আমাদের T1 এবং T2 চেয়েছে, আমাদের 100% পরিণত করা, তো আর পার্সেন্টেজ না দিয়ে লিখলেই ভালো হয় আর কি। লিখলেও কোনো সমস্যা নাই। ডাব্লিউ জায়গায় কি লিখবো? 1/4 Q1, নিচে কি লিখবো? Q1। দেখো 1/4ই কিন্তু পেয়েছি, খেয়াল করে দেখো, 1/4 কাজে পরিণত করেছে। আমাদের দক্ষতা কত? 1/4 হবে, 1/4 হবে, তাই না? 1/4 বা 100%। পার্সেন্টেজে বললে আমরা 25% বলবো, পার্সেন্টেজে বললে আমরা 25% বলবো। তো এই প্রশ্নটা যদি এরকম ভাবে থাকতো, খেয়াল করে তো, দক্ষতা বের করতে এইভাবে না বললো যে 1/4 কাজে পরিণত করে না বলে যদি বলতো যে 3/4 গ্রাহকে বর্জন করে, দেখো একই কথা, 3/4 3/4 গ্রাহকে বর্জন করে, গ্রাহকে বর্জন করে, 3/4 গ্রাহকে বর্জন করে। একই কথা, কিরকম? তো গৃহীত তাপ শক্তি কত? একইভাবে বের করে দেখাচ্ছি। শোষিত তাপ শক্তি এভাবে দেওয়া থাকলে কিভাবে বের করতাম আমি? শোষিত Q1, অতএব বর্জিত তাপ শক্তি Q2 = 3/4 Q1, 3/4 Q1। খেয়াল করে দেখো, 3/4, আমাদের সূত্র কি? দক্ষতা = 1 - Q2 / হচ্ছে Q1 গুণ 100%। ওকে, তাহলে এখন আমরা কি পাচ্ছি? 1 - Q2 এর জায়গায় কি বসাবো? 3/4 Q1, নিচে কি বসাবো? Q1। তো Q1 Q1 কেটে গেল, Q1 Q1 কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি কত? 1/4 গুণ 100% সমান সমান হচ্ছে 25%। ওকে, তাহলে আমাদের দুই ভাবে কিন্তু থাকতে পারে, দুই ভাবে থাকতে পারে, তাহলে তাহলে আমরা কিন্তু দক্ষতাটা বের করে নিব। তো যেটা এটা প্রথম ক্ষেত্রে আমরা E1 বের করলাম, ঠিক আছে? তাহলে আমরা দুইভাবে দেখালাম যে এইভাবে থাকতে পারে প্রশ্ন, বর্জন করা দিয়েও থাকতে পারে, আবার কাজে রূপান্তরিত করে বলেও থাকতে পারে। যেভাবে থাকবে আমরা সেভাবে দক্ষতাটাকে বের করে নিব। দক্ষতা বের করে নিলাম কত? ইটা 1 = 25%, ইটা 1 = 25% করা, তাহলে প্রথম ক্ষেত্রে দক্ষতা কত পেয়েছি আমরা? 25% পেয়েছি, বা 0.25 লিখলাম। ওকে, যখন তুমি এটাও ব্যবহার করতে পারো অঙ্কের মধ্যে, এটাও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। এটা যখন ব্যবহার করবা উভয় পাশে তখন পার্সেন্টেজ দিতে হবে, আর এটা যখন ব্যবহার করবা না, শুধু সংখ্যা লিখবা, তখন কিন্তু পার্সেন্টেজ চিহ্ন আমি আর দিব না। ঠিক আছে, এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো তো, দ্বিতীয় ক্ষেত্রে কি ঘটনা ঘটছে? দ্বিতীয় ক্ষেত্রে দক্ষতা দ্বিগুণ হয়ে গেছে, তার মানে ইটা 2 = 2 × 1/4, 2 × 1/4, বা তুমি যদি বলো স্যার পার্সেন্টেজ দিয়ে লিখবো, 2 গুণ 50%, আমি দেখাচ্ছি ডান পাশে, 2 গুণ হচ্ছে 25% সমান সমান হচ্ছে 50%, = কত? 0.5, একই কথা, = 0.5, 0.5, ঠিক আছে, 0.5, তো একই জিনিসই, যে কোনো ভাবে তুমি লিখতে পারো, কোনো সমস্যা নাই, এটা নিয়ে কনফিউশন করার কোনো কারণ নেই। এখন ইটা 2, আমি সূত্রটাকে লিখে নাও, 1 - T2/T1, হ্যাঁ লিখে নিলাম। কিন্তু আসলে T2টাকে চেঞ্জ করতে চেয়েছে, কিন্তু T2টা চেঞ্জ করার মাধ্যমে কিন্তু এই দক্ষতাটা বাড়াইছে। T2টা কত ছিল দেখো তো? 100 কেলভিন কমাইছে, দক্ষতা দ্বিগুণ করার জন্য T2টা 100 কেলভিন কমাইছে। একটু আমি এই লাইনটা একটু আরো একবার লিখছি, এই যে T2 প্রাইম লিখলাম, তাহলে 1 - T2 এর জায়গায় লিখবো যে T2 - 100 ভাগ হচ্ছে T1। T2 প্রাইম লিখলাম না, কারণ এই T2 তো আর T2 নাই, কি আছে? ওই T2টা চেঞ্জ করে 100 কেলভিন কমায় ফেলছে, এই জন্য আমি T2 এর জায়গায় T2 প্রাইম লিখছি।
এই টি টু সমান কত, টি টু প্রাইম সমান কত, টি টু বিয়োগ 100। এইবার একটু খেয়াল করে কথাটা একটু বলবো, এখানে একটু খেয়াল করো যে 100 কেলভিন না থেকে যদি 100 ডিগ্রি সেলসিয়াস থাকতো তবুও একই জিনিস হতো, কারণ 100 কেলভিন কমানো মানে কি তাপমাত্রার পরিবর্তন 100 কেলভিন, আবার 100 ডিগ্রি সেলসিয়াস কমানো কথাটা একই, কারণ এটাও পরিবর্তন ওইটাও পরিবর্তন। 100 ডিগ্রি সেলসিয়াস কমানো যা, 100 কেলভিন কমানো তাই। কারণ কি, কারণটা একটা তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন সকল স্কেলে সরি কেলভিন স্কেলে এবং হচ্ছে সেলসিয়াস স্কেলে একই, কেলভিন স্কেলে এবং হচ্ছে সেলসিয়াস স্কেলে একই, তাই অন্য কোনো স্কেল সকল স্কেলে না, সেলসিয়াস এবং কেলভিন স্কেলে কিন্তু একই। তাই আমরা এখানে 100 ডিগ্রি সেলসিয়াস কমাইলেও আমি বিয়োগ 100 লিখতাম, 100 কেলভিন কমাইলেও আমি 100 টি টু বিয়োগ 100 লিখতাম, মনে যেন থাকে। 100 ডিগ্রি সেলসিয়াস যদি থাকতো অঙ্কের মধ্যে, ওইটাকে যেন আবার কেলভিন করে নিও না 273 দিয়ে যোগ করে, তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। ইজিক্যাল 0.5। যেহেতু আমরা তাপমাত্রা বের করতে চাচ্ছি উৎসের এবং গ্রাহকের, তাই এটার মধ্যে পার্সেন্টেজ রাখলাম না, এই পাশে পার্সেন্টেজ রাখলাম না, এই পাশে পার্সেন্টেজ আমরা রাখলাম না। এখন দেখো তো 1 বিয়োগ টি2 ভাগ টি1 বিয়োগ হচ্ছে বিয়োগে বিয়োগে 100 ভাগ টি1, এই যে যোগ এখানে হয়ে গেল, খেয়াল করে দেখো এই যে বিয়োগ আর এই যে বিয়োগে যোগ হয়ে গেছে, ইজিক্যাল টু 0.5। এখন আমরা প্রথম ক্ষেত্রে যে দক্ষতাটা পেয়েছিলাম এখান থেকে একটু বের করে নিই, প্রথম ক্ষেত্রে দক্ষতা কত পেয়েছিলাম এখান থেকে টি2 ভাগ টি1 এর মানটা একটু বের করে নিচ্ছি, এখানেই বের করে নিই, এখানেই বের করে নিই। এটা 1 ইজিক্যাল টু ছিল 1 ভাগ 4, বা 1 বিয়োগ টি2 ভাগ টি1 ইজিক্যাল টু ছিল 1 ভাগ 4, বা টি2 ভাগ টি1 ইজিক্যাল টু ছিল 3 ভাগ 4। এই যে এখানে বসায় দাও 1 বিয়োগ 3 ভাগ 4 প্লাস 100 ভাগ টি1 ইজিক্যাল টু 0.5, ইজিক্যাল টু 0.5। ওকে, 0.5 না লিখে এখন এখান থেকে 100 ভাগ টি1 ইজিক্যাল টু 0.5 যোগ হচ্ছে 3 ভাগ 4 বিয়োগ হচ্ছে 1, এখান থেকে টি1 এর মানটা আমরা বের করে নিব। ঠিক আছে, টি1 এর মান পাবো হচ্ছে এই কত পাবো রে, টি1 এর মান মানে 300 পাবো, টি1 এর মান মানে 300 পাবো, 300 কেলভিন। ঠিক আছে, এখানে 0.5 এর জায়গায় হাফ লিখলে ভালো হইতো, 5 এর 6 600, 1 এর 6, এই হইলো এটা নাকি ভুল করলাম? 2 যোগ হচ্ছে 3 বিয়োগ 1, 400 কেলভিন। 3 আর 2 5 বিয়োগ হচ্ছে 4 সমান 1 এর 4 400 কেলভিন। তাহলে অতএব টি1 এর মানটা পেলাম আমরা 400 কেলভিন। তো টি1 এর মান যদি 400 কেলভিন পাই, আমরা এখানে বসালে টি2 এর মানটা পেয়ে যাব, টি2 ইকুয়াল টু 3 ভাগ 4 ইনটু টি1 সমান 300 কেলভিন। ওকে, এখান থেকে যা চাইবে এখন আমরা বের করতে পারবো। টি1 আর টি2 দেওয়ার অর্থ হচ্ছে পেয়ে গেছি আমরা, এখন যা ইচ্ছা তাই আমরা বের করতে পারবো, যা চাইবে আমরা সেটাই বের করতে পারবো। ওকে, যা চাইবে আমরা সেটাই বের করতে পারবো। ক্লিয়ার? যদি বলে দক্ষতা 10% বাড়াতে কি করতে হবে, 20% কমাইতে কি করতে হবে, গ্রাহকের তাপমাত্রা কিরকম পরিবর্তন করতে হবে, উৎসের তাপমাত্রা কিরকম পরিবর্তন করতে হবে, উৎসের তাপমাত্রা পেয়ে গেছি, এখন এটাকে আমি পরিবর্তনের মাধ্যমে দক্ষতা বাড়াইতে কমাতে পারবো। গ্রাহকের তাপমাত্রা বাড়ানো বা কমানোর মাধ্যমে আমরা দক্ষতা বাড়াতে বা কমাতে পারবো। সুতরাং আমাদের টি1 এবং টি2 পাইলে এখান থেকে যত ধরনের প্রশ্ন আসে আমরা কিন্তু করতে পারবো। ওকে, এবার আসা হচ্ছে একটা প্রবলেম দেখি আমরা, যে কোনো একটা প্রবলেম নেম, একেবারে র্যান্ডমলি একটা প্রবলেম দেখাচ্ছি, এরকম থাকে অনেক সময়। ঠিক আছে, কনফিউশন যেন থাকে না। তো এইটা হচ্ছে এরকম থাকে অনেক সময়, এই বিভিন্ন ভাবে থাকতে পারে, বিভিন্ন ভাবে থাকতে পারে। ঠিক আছে, তো এখানে দেখো তো, এখানে মনে করো 327 ডিগ্রি সেলসিয়াস আছে, এখানে আমার 327 ডিগ্রি সেলসিয়াস আছে। ঠিক আছে, এখানে আমার 327 ডিগ্রি সেলসিয়াস আছে। তো এখান থেকে আমি প্রবলেমটা সলভ করতে চাচ্ছি। তো আমার আয়তনটা দেওয়া আছে যে প্রতি চক্রে আয়তন দুই ভাবে থাকতে পারে, একটা হচ্ছে চিত্রের মাধ্যমে থাকতে পারে, আবার আর একটা হচ্ছে কথার মাধ্যমে থাকতে পারে। আয়তনটা চিত্রের মাধ্যমে যদি থাকে, দেখো তো খেয়াল করে, আমি আরেকবার দেখা নিচ্ছি। চিত্রের মাধ্যমে যদি থাকে তাহলে এখানে মনে কর 327 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রা কিন্তু এখানেও থাকতে পারে,
ঠিক আছে, চিত্রের মধ্যে থাকলে কি এখানে দেখো তো নাম দিলাম হচ্ছে P1 V1, চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। প্রথমে চিত্রের মাধ্যমে, গ্রাফের মাধ্যমে এবং কথার মাধ্যমে 3 ভাবে থাকতে পারে। আমি 3 ভাবে দেখাচ্ছি, P1 V1, P2 V2, P3 V3, P4 V4। তো এইভাবে দেওয়া থাকে। এখানে 2 দেওয়া আছে, এখানে মনে করো 3 দেওয়া আছে, এখানে দেওয়া আছে 4, এখানে মনে করো দেওয়া আছে মনে করো 2 4 3 6, এরকম দেওয়া আছে। এখানে এরকম দেওয়া আছে, ঠিক আছে। লিটার দেওয়া আছে আয়তন, এদিকে দেওয়া আছে হচ্ছে চাপ। এখন দেখো এখান থেকে কিন্তু আমরা ইজিলি বের করে নিতে পারি। তো আমার মনে করো একটা ইঞ্জিনের কার্নো ইঞ্জিনের পিভি লেখচিত্র দেখানো হয়েছে। পিভি লেখচিত্র দেখানো হলো। ওকে। আর কার্যনির্বাহী বস্তুর নাম দেওয়া থাকে। অনেক সময় গ্যাসের নামটা দেওয়া থাকে, তখন আমরা গামার মানটা আমাদের দরকার হয়, গামার মানটা আমরা পেয়ে যাই। কার্যনির্বাহী বস্তু হিসেবে কি দেওয়া আছে, ধরে নিলাম আমরা যে কার্যনির্বাহী বস্তু হিসেবে হচ্ছে 48 গ্রাম কি বলে অক্সিজেন গ্যাস ব্যবহৃত হচ্ছে। কার্যনির্বাহী বস্তু হিসেবে কি ব্যবহৃত হচ্ছে, 48 গ্রাম অক্সিজেন গ্যাস ব্যবহৃত হচ্ছে। এখান থেকে যা চাইবে আমরা তাই বের করতে পারবো। একটু দেখা দিচ্ছে, দেখো তো এই পয়েন্টে আয়তন কত, 2, এই পয়েন্টে আয়তন 3, এই পয়েন্টে 4, এই পয়েন্টে 6। তো বুঝতেই পারছো যে আমার এই তাপমাত্রা কিন্তু এখানে দেওয়া থাকতে পারে, আবার শুধু এখানে দেওয়া থাকতে পারতো, কোনো সমস্যা নাই, এক জায়গায় দেওয়া থাকলেই হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, প্রথমে আমরা দক্ষতা বের করি। দক্ষতা বের করতে বললে আমরা টি এর মান লাগবে, T2 লাগবে। দক্ষতা বের করব 1 - T2 ভাগ T1 গুণ হচ্ছে 100%, তাই না? তো আমাদের দেখো T1 টা দেওয়া আছে, এখানে যদি তাপমাত্রা দেওয়া থাকতো এটার নাম হতো T2, তখন আমরা T1 টা বের করে নিতাম, একই কথা। ঠিক আছে। তো এখন দেখো তো আমাদের T2 লাগবে, T2 টা লাগবে, এটার নাম T2। দেওয়া না থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে, এটার নাম T1 জানি আমরা। তো T2 দেওয়া T2 আমার বের করতে হবে। এখানে কিসের মাধ্যমে বের করব, দেখো তো এটা যদি আমি এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু দিই, আমরা অবশ্যই বিসি রেখার মাধ্যমে T2 তে আসতে পারবো। বি থেকে সি বিন্দু, এই বিসি রেখার মাধ্যমে। তাহলে বিসি রেখার ক্ষেত্রে দেখো তো V2 ইজিক্যাল টু কত, V2 ইজিক্যাল টু হচ্ছে V2 ইজিক্যাল টু 4 লিটার, আর V3 ইজিক্যাল টু হচ্ছে 6 লিটার। V2 ইজিক্যাল টু 2 আর 6 লিটার, ঠিক আছে। এটা 6 লিটার, আচ্ছা 8 দিয়ে দিই, হ্যাঁ হইলে গেছে, সমস্যা নাই, 6 লিটার। তো এখন আমাদের তাপমাত্রা কত দেওয়া আছে, এই বি পয়েন্টের তাপমাত্রা দেওয়া আছে T1 ইজিক্যাল টু হচ্ছে 327 ডিগ্রি সেলসিয়াস, সমান 600 কেলভিন। তাহলে আমার T2 দরকার, তা T2 বের করার জন্য আমরা কি লিখবো, T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজিক্যাল টু T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1। ওই যে রোধ বিসি রেখার ক্ষেত্রে কিন্তু নিয়ে কাজ করছি, বিসি রেখা না হলে কিন্তু আমি পাবো না T2 এর মান, তাপমাত্রা পরিবর্তন হয়ে যাচ্ছে না। তো বিসি রেখার ক্ষেত্রে দেখো তো T2 V2 লিখবো না আমি, বি বিন্দুতে কলমের মাথা দিলাম, বি বিন্দুর আয়তন কত, তাপমাত্রা কত T1, এই যে T1 এক পাশে একটা লিখলেই হয়েছে। এবার দেখো তো বি বিন্দুর আয়তন কত V2, এই যে V2। এবার সি বিন্দুতে যখন আমরা কলমের মাথা দিলাম, যে কোনো একটা বিন্দুতে কলমের মাথা দিয়ে ওই বিন্দুর আয়তন, ওই বিন্দুর তাপমাত্রাটা লিখতে হবে। সি বিন্দুর তাপমাত্রার নাম কি T2, আর আয়তনের নাম কি V3। এখানে মিলায় যেন লিখো না, T2 V2 T1 V1 লিখলে হবে না, আমরা পয়েন্ট টু পয়েন্ট মিলাইতে হবে, যে এই পয়েন্টের আয়তনের নাম কি, এই পয়েন্টের তাপমাত্রার নাম কি, এই পয়েন্টের তাপমাত্রার নাম কি, এই আয়তনের নাম কি। এখান থেকে আমরা V2 টা বের করে T2 টা বের করে নেব। T2 ইজিক্যাল টু V2 ভাগ V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু T1। T2 এর মানটা আমরা বের করে নিচ্ছি। তো V2 এর জায়গায় কি বসাবো, 4 বসাবো, V3 এর জায়গায় কি বসাবো, 6 বসাবো, গামার জায়গায় কি বসাবো 1.4 বিয়োগ 1 গুণ T1 এর জায়গায় বসাবো আমরা 600, T1 এর জায়গায় আমরা বসাবো হচ্ছে 600। ওকে, তাহলে আমাদের হয়ে যাবে। এটা হিসাব করলে কত হয় দেখো, এটা হিসাব করে বলো তো কত হয়, একজন 510.16, এটা হচ্ছে আমাদের হচ্ছে কেলভিন। ওকে, T2 এর মানটা পেয়ে গেছি, অতএব আমরা T1 এর মানটা দক্ষতার মানটা আমরা পেয়ে যাব। তো দক্ষতার মানটা আমরা বের করছি, দক্ষতার মান ইটা ইজ ইকুয়াল টু 1 -
T2 ভাগ T1 গুণ 100%। 1 মাইনাস T2 এর মানটা পেয়ে গেলাম হচ্ছে 510.16, 510.16 ডিভাইড বাই 600, ঠিক আছে, গুণ হচ্ছে 100%। একটু হিসাব করে বলো কত হবে। খুবই কম বড় মান একটা হবে। 510.16 ভাগ হচ্ছে 6, কত? হ্যাঁ একটু বড় হবে বললাম না, কারণ একেবারে 85, যাই হোক যা হয় হয়, 85%। এখন তোমাকে প্রত্যেকটা অংশের কাজ বের করতে বললো। আমার জানা আছে, এটা কিন্তু আমি ডিটেলস পড়াইছি গত ক্লাস, সময় নিয়ে পড়াচ্ছি, 3টা ক্লাস হচ্ছে কিন্তু এইটার, তাপগতিবিদ্যার। সামনের দিনে আমরা অন্য চ্যাপ্টারে চলে যাব, স্থির তড়িৎ পড়ালে আমাদের মোটামুটি আগায় যাবে, শেষ প্রায়, ঠিক আছে। এই মাসের মধ্যে আমরা মোটামুটি আগায় যাচ্ছি। আর ওখানে আর যে চ্যাপ্টার গুলো আছে, একদিন নিব হচ্ছে বেসিক ক্লাস, একদিন করাবো হচ্ছে প্রবলেম সলভিং, ঠিক আছে, আটকাবে না আশা রাখি। ফিজিক্স নিয়ে অতটা টেনশন নেই। এ বি রেখা মানে সমষ্ণ, বি সি রেখা মানে রুদ্ধতাপীয়, সিডি রেখা মানে সমষ্ণ, ডি এ রেখা মানে রুদ্ধতাপীয়। একটু খেয়াল করে নিই, এ বি প্রথম দুইটা হচ্ছে প্রসারণ, তাই প্রথম দুইটার ক্ষেত্রে কাজের পরিমাণটা পজিটিভ হবে, আর দ্বিতীয় দুইটার ক্ষেত্রে হচ্ছে কাজের পরিমাণটা নেগেটিভ হবে। তাহলে এ বি রেখা দ্বারা কৃত কাজ কিভাবে বের করবো? এ বি আমি একবার লিখলাম, ডব্লিউ অফ এ বি, ডব্লিউ অফ এ বি ইজ ইকাল টু এন আর টি ওয়ান লন ভি টু ভাগ ভি ওয়ান। তো এন এর মান কত? এন এর মান হচ্ছে, আমাদের এন এর মান জানা আছে, এন ইজ ইকাল টু ভর ভাগ আণবিক ভর, ভর ভাগ আণবিক ভর 1.5 মোল। অক্সিজেন গ্যাস, তাই আমরা অক্সিজেন গ্যাসের আণবিক ভর ভাগ করে মোল সংখ্যা বের করে নিয়েছি, 1.5 গুণ আর এর মান কত, 8.314 গুণ টি ওয়ান এর মান কত, টি ওয়ান এর মান হচ্ছে 600 মনে হয়, হ্যাঁ 600। লন ভি টু, ভি টুর মানটা আমার এখানে জানাই আছে, দেখো ভি টু কোন পয়েন্ট, এই পয়েন্ট ভি টু 4, আর ভি ওয়ান এর পয়েন্ট কত 2, তাহলে ভি টুর মান 4, ভি ওয়ান এর মান হচ্ছে লিখে নিব ডান পাশে আমরা, ঠিক আছে। ভি টু ইজ ইকাল টু 4 আর ভি ওয়ান ইজ ইকাল টু হচ্ছে 2 লিটার, লিটার 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 রাখতে হবে, আমাদের অন্য কিছু লেখার দরকার নেই, মিটার কিউব করে নেওয়ার দরকার নেই, কারণ ভি টু আর ভি ওয়ান যেহেতু আনুপাতিক আকারে আছে, তাই আমরা এখানে আমরা আনুপাতিক আকারে যেহেতু আছে, তাই আমরা আর ওই লিটারকে আর মিটার কিউব বসাতে চাচ্ছি না, আনুপাতিক যে এককে তুমি নিয়ে আসো না কেন তোমার কেটে যাবে, এটা গেল। ডাব্লিউ অফ বিসি, ডাব্লিউ অফ বিসি মানে এটা কি রুদ্ধতাপীয় রেখা, তাহলে আমার এন আর ভাগ গামা মাইনাস 1 দিতে হবে, টি ওয়ান মাইনাস টি টু, টি ওয়ান মাইনাস টি টু মনে জানা থাকে, এন আর ভাগ গামা মাইনাস 1, টি ওয়ান, টি ওয়ান মানে কি আদি তাপমাত্রা বিয়োগ হচ্ছে শেষ তাপমাত্রা। দেখো তো বিসি রেখার ক্ষেত্রে, বিসি রেখা বলেছি, বিসি, তাহলে মানে বি হচ্ছে আদি তাপমাত্রা টি ওয়ান, আর সি হচ্ছে শেষ তাপমাত্রা টি টু। এখানে কিন্তু একটু নিয়ে খেয়াল করো, আদি বিয়োগ কিন্তু শেষ, কারণ এখানে আমি একটা মাইনাস চেঞ্জ করে নিয়েছি, গামা মাইনাস 1 এর জায়গায় 1 মাইনাস গামার জায়গায় গামা মাইনাস 1 লিখেছি, এই জন্য এখানে আমার টি ওয়ান মাইনাস টি টু লিখতে হয়, ঠিক আছে। ওকে, তো এবার আমরা মানগুলো বসাই দিব, 1.5 গুণ আর এর মান হচ্ছে 8.314 ডিভাইড বাই গামা বিয়োগ 1, 1.4 বিয়োগ 1, টি ওয়ান এর মান হচ্ছে 600 বিয়োগ হচ্ছে 504, 510.16, 510.16। তো খেয়াল করে দেখো এটাও কিন্তু পজিটিভ কাজ হবে, অবশ্যই প্লাস পাবা তুমি, প্লাস পাবা তুমি, দুইটা পজিটিভ পেলাম, পরে দুইটা নেগেটিভ অটোমেটিক্যালি চলে আসবে, পরের দুইটা নেগেটিভ অটোমেটিক্যালি চলে আসবে। ডব্লিউ অফ সিডি ইজ ইকাল টু এন আর টি টু, কিন্তু এটা সমষ্ণ রেখা কিন্তু লন। এবার দেখো তো 3 থেকে 4 যাচ্ছি, খেয়াল করে দেখো, এই যে 3 নাম্বার থেকে ভি থ্রি থেকে ভি ফোরে যাচ্ছি, তাহলে 4 নাম্বারটা হচ্ছে চূড়ান্ত, চূড়ান্ত আয়তন ভাগ আদি আয়তন, কিন্তু যখন আমরা সমষ্ণ রেখার ক্ষেত্রে সূত্রটা বসাই, চূড়ান্ত আয়তন ভাগ হচ্ছে আদি আয়তন, চূড়ান্ত আয়তন কত ভি ফোর, আদি আয়তন কত ভি থ্রি, এখানে নেগেটিভ অটোমেটিক্যালি চলে আসবে, 1.5 গুণ 8.314 গুণ 510.16, আর লন হচ্ছে ভি ফোর ভাগ ভি থ্রি, দেখো ভি ফোর মানে হচ্ছে 3 আর ভি থ্রি মানে হচ্ছে 6, তার মানে 3/6, অটোমেটিক্যালি কিন্তু আমার নেগেটিভ চলে আসবে, নেগেটিভ ভ্যালু চলে আসবে। ডাব্লিউ অফ ডি এ, এখানে একটা নেগেটিভ ভ্যালু চলে আসবে, এটাও আমার রুদ্ধতাপীয় রেখা, তাই আমি রুদ্ধতাপের সূত্র বসাবো। এবার দেখো যখন আমি ডি এ বলছি, ডি বিন্দুর তাপমাত্রাকে আমরা বলবো আদি তাপমাত্রা, আর এটার তাপমাত্রাকে বলবো আমরা শেষ তাপমাত্রা। আমাদের সূত্রটা কি, আমরা যেভাবে লিখেছি, যে ফরম্যাটে লিখেছি, আদি বিয়োগ হচ্ছে শেষ, আদির জায়গায় লিখবো টি টু, শেষের জায়গায় লিখবো টি ওয়ান, এখানে বসাবো। মনে রাখবো আমরা এসব অঙ্কের ক্ষেত্রে সাধারণত ওই এই বিসি যা পাই আমরা এখানে তাই পাবো, খালি নেগেটিভ চিহ্নটা পাবো। 1.5 গুণ হচ্ছে
8.314 ডিভাইড বাই গামা 1.4 বিয়োগ 1 গুণ হচ্ছে টি টুর মান হচ্ছে 510.16 বিয়োগ হচ্ছে 600, এখানে তো নেগেটিভ মান পাবো। ওকে, নেগেটিভ মান পাবো। ওকে, এবার আমরা কিন্তু 4টা ধাপের কাজ বের করে ফেলেছি। যে কোনো কিন্তু ধাপে কাজ বের করতে বলে, আবার বলে যে 50টা চক্রে কাজ বের করো। তো আমরা একটা পূর্ণ চক্রে একটি পূর্ণ চক্রে কৃত কাজ হিসাব, একটি পূর্ণ চক্রে কৃত কাজ, একটা পূর্ণ চক্রে কাজ বের করবে এবার। ঠিক আছে, তো আমরা একটা পূর্ণ চক্রে কাজ যদি বের করতে চাই, 4টা ধাপের কাজকে যোগ করে দিব। 4টা ধাপের কাজ কি? ডব্লিউ অফ এ বি প্লাস ডব্লিউ অফ বিসি প্লাস ডব্লিউ অফ সিএ সিডি প্লাস হচ্ছে ডব্লিউ অফ ডিএ। তো এটা এই দুটা পজিটিভ, এই দুটো অটোমেটিক্যালি নেগেটিভ আসবেই। হিসাব করে নিলাম, একটা মান পাবো আমরা। ঠিক আছে, এবার মনে করো একটি পূর্ণ চক্রের কৃত কাজ চাই নাই, আমার চাইছে মনে করো 100টি পূর্ণ চক্রের কৃত কাজ। কত? 200টি, 500টি, 600টি। তো আমরা একটা পূর্ণ চক্রে যদি কৃত কাজ বের করতে পারি, তাকে ওকে যতগুলা পূর্ণ চক্রে কাজ বের করতে বলবে তত দ্বারা গুণ করলেই কিন্তু আমরা পেয়ে যাব। ওকে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা প্রবলেমটা। এইবার দেখো, একই প্রশ্ন যদি আমার আয়তনটা এভাবে দেওয়া থাকতো, আমি এবার কিন্তু দেখায় দিব। এই টাইপের প্রশ্ন যদি আমাদের গ্রাফ আকারে যদি এরকম ভাবে থাকতো, খেয়াল করে দেখো, আমাদের যদি এই স্থানাঙ্ক আকারে দেওয়া থাকতো তবু আমাদের কোনো সমস্যা না। কিন্তু এই এখানে মনে করো বললো হচ্ছে, এখানে বললো হচ্ছে P1 ইন্টু 4, P1 ইন্টু 4, P2 ইন্টু P2 কমা 8, P3 কমা হচ্ছে 12। ঠিক আছে, P4 কমা হচ্ছে 6। খেয়াল করে দেখো, এই যে এ বি সি ডি, আর এখানে বলা থাকলো হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করো, একটু পেঁচাইয়া দিলাম। 27 ডিগ্রিটা আবার উপরে তাপমাত্রা না দেওয়া থেকে এবার নিচের তাপমাত্রা দেওয়া আছে। আগের অঙ্কই যে 48 গ্রাম কার্বন কি বলে অক্সিজেন গ্যাস ব্যবহৃত হচ্ছে, অক্সিজেন গ্যাস ব্যবহৃত হচ্ছে। ওকে, অক্সিজেন গ্যাস ব্যবহৃত হচ্ছে, সুতরাং কার্যনির্বাহী বস্তু হিসাবে। ঠিক আছে, এবার বললো, এবার এভাবে এই যে স্থানাঙ্ক আকারে দেওয়া আছে, দেখো এই যে স্থানাঙ্ক আকারে, এবার সংখ্যা উল্লেখ করে ভি ইজিক্যাল লিটার দিলাম মনে করো, এদিকে পি ইজিক্যাল টু এটিএম দিলাম। ওকে, তো আমরা এখানে দেখো তো আমরা ইজিলি বলতে পারছি এ বিন্দুর চাপ হচ্ছে P1, আর আয়তন আমার চাপ লাগে না, চাপও দেওয়া থাকতে পারে, আয়তন তখন আমি ব্যবহার করবো না। আমাদের তিনটা সমীকরণে জানা আছে, T1 V1 to the power gamma minus 1 is equal to T2 V2 to the power gamma minus 1, P1 V1 to the power gamma is equal to P2 V2 to the power gamma। আবার এটাও আছে কিন্তু T1 P1 to the power 1 minus gamma ভাগ gamma is equal to T2 P2 to the power 1 minus gamma। যে কোনো সম্পর্ক থাকবে সেই সম্পর্কটা আমরা ব্যবহার করে নেব। ওকে, এইটা দেওয়া আছে। এবার খেয়াল করো তো, যে এখানে 27 ডিগ্রি সেলসিয়াসটা দেওয়া আছে, তার মানে T2 এর মানটা দেওয়া আছে, T1 এর মানটা আমার দরকার, T1টা দরকার। তো একই সূত্র ব্যবহার করব, যে আমার বিসি রেখা লাগবে বা ডি এ রেখা দিয়েও করতে পারো, তোমার ইচ্ছা। মানে রুদ্রতাপীয় রেখা লাগবে, রুদ্রতাপীয় রেখা না হলে তাপমাত্রার পরিবর্তন হবে না। সমস্যা দেখে এবিতে পুরাটাই T1, এবার সিডি পুরাটাই কিন্তু হচ্ছে T2। তো আমরা এখান থেকে আমরা ইজিলি বের করতে পারবো। এ বিন্দুর আয়তন কত? 4, বি বিন্দুর কত? 8, সি বিন্দুর কত? 12, ডি বিন্দুর কত? 6। সিমিলারলি আগের মতোই আমরা এভাবে বের করে ফেলবো। ওকে, তো এটা আমরা আরেকটা প্রবলেম গেল। একই অঙ্ক, একইভাবে একই ধরনের প্রশ্ন এসে থাকে সাধারণত। ঠিক আছে, এবার খেয়াল করো, যে এবার কথায় লেখা আছে, চিত্র লেখা আছে, কথায়ও দেওয়া আছে। যে চিত্রটা এরকম করে দেওয়া আছে, আয়তনের মান আর ওই চিত্রের মধ্যে দেওয়া নেই। আয়তনের মান এবার গ্রাফের মধ্যে, লেখচিত্রের মাধ্যমে মধ্যে দেওয়া নেই। এবার দেওয়া আছে হচ্ছে কথার মাধ্যমে, যে প্রতি ধাপে সংকোচন ও প্রসারণ অনুপাত, সংকোচন বা প্রসারণের অনুপাত, হ্যাঁ, 1:4 বা 1:2, যা কিছু দেওয়া থাকতে পারে, 1:4 লিখলাম। প্রতি ধাপে সংকোচন বা প্রসারণের অনুপাত হচ্ছে 1:4 প্রতি ধাপে। এবার খেয়াল করবা ভালো করে, প্যাঁচ যেন না লাগে, ছোট্ট প্যাঁচ লেগে যায় ওই চিহ্ন নিয়ে, প্লাস মাইনাস চিহ্ন নিয়ে, এরকম দেওয়া আছে মনে করো। ঠিক আছে, এখানে মনে করো 27 ডিগ্রি সেলসিয়াস, এখানে একবার তাপমাত্রা দিয়ে করলাম, এবার এখানে একটা তাপমাত্রা দিই 27 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, সি বিন্দু, এরকম করে দেওয়া আছে মনে করো। কিন্তু এখানে আর ওই আয়তন গুলা এখানেও আমার সিম্বলাইজ করা নাই, কোনো সিম্বল আকার দেওয়া নাই, আবার স্থানাঙ্ক আকারে দেওয়া নাই। স্থানাঙ্ক আকারে সিম্পলি এভাবে দেওয়া আছে, যে P1 V1
P2 V2 P3 V3 এভাবে দেওয়া আছে, কিন্তু তাহলে আয়তন লাগবে আমাদের বা চাপ লাগবে, কিছুই দেওয়া নাই। এখানে খালি এই কথাটা বলা আছে যে প্রতি চক্রে সংকোচন এবং প্রসারণের অনুপাত হচ্ছে এত। তাহলে এ, হ্যাঁ, বি, সি, ডি, তাহলে ABCD এইভাবে দেওয়া আছে। ওকে, এখানে আমার তাপমাত্রাটা দেওয়া আছে কিন্তু। আর একটা কথা বলে রাখবো আমি, এটা এই জুবাইদ আসো না, একটু লিঙ্ক দিয়ে দিও রে বাবা, আর একটা পড়ায় দিই আবার, আর একটা লিঙ্কে পড়ায় দিই। নাকি অন্য ক্লাস আছে তোমাদের? অন্য কোনো ক্লাস আছে অনলাইনে? হ্যাঁ, অন্য কারো কোনো ক্লাস আছে নাকি তাহলে বলো। এবার প্রতি চক্রে এটাকে আমি যখন লিখবো V1:V2, তখনও লিখবো হচ্ছে 1:4। মনে করো V2:V3, 1:4। V3:V4, তখনও লিখবো 1:4। V4:V1, তখন লিখবো 1:4। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এটা যদি তুমি 1:4, এই দুটার ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, কারণ এখানে তো প্রসারণই হয়েছে। এখানে মনে করে সংকোচন, কিন্তু সংকোচনও তো হয়েছে 1:4 আকারে, যে আগে ছিল 1 এখন 4, তার মানে কি এটা কিন্তু সংকোচন এভাবে হয়েছে। তখন আমরা কিভাবে বের করবো তৃতীয় ক্ষেত্রে? তাহলে খেয়াল করে এবার যে 1 নাম্বার আর 2 নাম্বার ধাপ নিয়ে কোনো সমস্যা হয় না। এই 3 নাম্বার আর 4 নাম্বার ধাপ নিয়ে নেগেটিভের চিহ্নের জন্য একটু ঝামেলা হতে পারে। তো আমরা একটা কাজ করি, যে আমাদের 3 নাম্বার এবং 4 নাম্বার ধাপে যখন কাজ বের করব, হ্যাঁ, 3 নাম্বার এবং 4 নাম্বার ধাপে যখন কাজ বের করব, তখন আমরা এইভাবেই লিখবো 1:4, 1:4, 1:4, এই একই টাইপে লিখবো, কিন্তু আমরা সামনে একটা নেগেটিভ চিহ্ন দিয়ে দিব। ঠিক আছে, সামনে একটা নেগেটিভ চিহ্ন দিয়ে দিব। কিরকম, যে আমরা দেখো খেয়াল করে, এখানে আমাদের সূত্র কি ছিল, যে W/CD মনে করে বের করছি। এই A B আর B C নিয়ে কোনো ঝামেলা নাই, হ্যাঁ। তো আমাদের সিটি মানে কি NR/T2 লন V4/V3, V4 ভাগ কিন্তু V3, সিডি রেখা V4/V3। তো এখন খেয়াল করো, এখান থেকে যদি আমি বের করে নিই V4 ভাগ, এই যে এখান থেকে, যে V3:V4 লিখেছি 1:4, তো এখানে V3/V4 পাবো হচ্ছে 1/4। তো আমার লাগবে V4/V3 হচ্ছে 4। তো এখানে যদি আমি V4/V3 বসাই, NR/T2 লন V4/V3, তো V4 এর জায়গায় বসাতে হবে 4, তাহলে 4 বসাতে হবে। এখানে কিন্তু পজিটিভ মান আসবে, এখানে একটা পজিটিভ মান আসবে, কিন্তু পজিটিভ হওয়া যাবে না, এই কাজটা আমি নেগেটিভ বের করতে চাচ্ছি, তাহলে এখানে একটা নেগেটিভ চিহ্ন দিয়ে দিবা। হ্যাঁ, এখানে একটা নেগেটিভ চিহ্ন দিয়ে দিবা, যেহেতু আমি এখানে অনুপাতটা পাল্টাই না, যেমন ছিল তেমনই সবগুলা অনুপাতকে ধরেছি। এখানে আমরা একটা কথা বলে রাখি, এরকম অনুপাত দেওয়া থাকলে কাজ বের করার ক্ষেত্রে তোমরা যেভাবে বের করেছো আগে, NR/T লন V2/V1, NR/T লন V3/V4 চূড়ান্ত আয়তন ভাগ হচ্ছে আদি আয়তন বের করার পরে 3 নাম্বার আর 4 নাম্বার ধাপে কিন্তু একই রকম অনুপাত নিব, যেরকম আছে। এখানে অনুপাত আমরা পাল্টাবো না,
নিয়ে এখানে সামনে একটা নেগেটিভ চিহ্ন দিব। কাজ যদি নেগেটিভ আসবে না, কিন্তু কাজ নেগেটিভ না আসলে একটা নেগেটিভ চিহ্ন দিব। আর নেগেটিভের সাথে নেগেটিভ আসলোই, তুমি যদি নেগেটিভ নেওয়ার মতো করে সাজায় নিতে পারো আগেই, এখানে V3 ভাগ V4 হলেই কিন্তু আমরা সাজাতে পারবো, মাইনাস চিহ্ন চলে আসবে। কিন্তু আমরা একইভাবে সূত্রটা লিখে সামনে একটা নেগেটিভ চিহ্ন দিলেই এটা মনে হয় ভালো হয়, যেহেতু আমরা অনুপাতটাকে চেঞ্জ করতে চাচ্ছি না। অনুপাত চেঞ্জ করলে একটু ঝামেলা লাগতে পারে, ঠিক আছে। সিমিলারলি এই একটা সিডি ধাপ নিয়ে কিন্তু ঝামেলা হবে। ডি এ ধাপ নিয়ে কোনো ঝামেলা নাই, কারণ ডি এ তো একই সূত্র, এনআর টিল এনআর ভাগ গামা মাইনাস ওয়ান T2 বিয়োগ T1, T2 বিয়োগ T1 চূড়ান্ত আদি তাপমাত্রা বিয়োগ হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা, ঠিক আছে। এবার এখানে যখন 27 ডিগ্রি দেওয়া আছে, আমার তো দরকার এখানকার তাপমাত্রা T1 টা দরকার। তো আমরা এখানে কি করব, এই যে বিসি রেখা নিব। তো বিসি রেখার ক্ষেত্রে আমরা কি পারি, যে T1 V1 টু দি পাওয়ার, এই বিসি রেখা কিন্তু T1 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু T2 V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1। T2 আর V3 আর V2 আর V3 লাগবে। এই যে V2 আর V3 এখানে তো আমরা লিখে নিয়েছি, বারবার সবগুলো একসাথে লিখে নিয়েছি। ওকে, এখান থেকে আমরা T1 এর মানটা বের করে নিব। আগের অঙ্কে ছিল এখানে মানটা দেওয়া ছিল, এটা দেওয়া ছিল না, এখানে দেওয়া থাকতে পারে, এখানে দেওয়া নাও থাকতে পারে। তাহলে আমরা সবভাবে পারবো আশা রাখছি, ঠিক আছে। এই ধরনের প্রবলেম আর আটকানোর কথা না। কার্নো ইঞ্জিন থেকে আর এর চাইতে অন্য কোনো অঙ্ক আসে না। একটা জিনিস একটু শিখে নিব, সেটা হচ্ছে এই কার্নো চক্রের ক্ষেত্রে আবার যদি এনট্রপির পরিবর্তনটা বের করতে বলে, একটু খেয়াল করো কথাটা। এনট্রপি পরিবর্তনটা আমার একটু চালাকি করে দেওয়া থাকে প্রশ্নের মধ্যে। কিরকম চালাকি, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। তো এরকম আমার একটা কার্নো ইঞ্জিন, তো আমরা এনট্রপি বের করে চাচ্ছি, এনট্রপি বের করে চাচ্ছি, ঠিক আছে। তো এখানে এটা এইখানে আমার T1, এখানে T2, এটা জানি। তাহলে আমার এইটা এলাকার মধ্যে দেখো তো, এইটুকা এলাকার মধ্যে এনট্রপি পরিবর্তন হবে এ বি, মনে করো এ বি। বিসি রেখার মধ্যে কিন্তু এনট্রপি পরিবর্তন হবে না, কারণ এনট্রপি হচ্ছে এখানে স্থির থাকে, পরিবর্তন হয় না। আর সিডি রেখার মধ্যে কিন্তু এনট্রপি পরিবর্তন হবে, আর ডি এ রেখার মধ্যে কিন্তু আবারও এনট্রপি পরিবর্তন হবে না, স্থির থাকে। ডি এ রেখার মধ্যে এনট্রপি পরিবর্তনটা হবে না। ওকে, এখন তোমার T1 জানা আছে, T2 জানা আছে, মনে করো T1 আর T2 তো বের করে নিতেই পারি আমরা, হ্যাঁ নিতে পারি। যেটা মনে করো এখানে 27, আগের অঙ্কে দেখাচ্ছি আমি, এখানে 27 ডিগ্রি সেলসিয়াস আছে, আগের অঙ্কই সেম, আগের অঙ্কই এই অঙ্কটায়। এখন আমাকে বললো যে পূর্ণ চক্রে, একটা পূর্ণ চক্রে এনট্রপি পরিবর্তন বের করো, বা তুমি হ্যাঁ একটা পূর্ণ চক্রে এনট্রপি পরিবর্তন বের করো, বের করতে বলতে পারে কিন্তু। অথবা বলতে পারে এরকম একটা ইনফরমেশন দিয়ে যে প্রক্রিয়াটি প্রত্যাগামী কিনা ব্যাখ্যা করো, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমরা পূর্ণ চক্রে এনট্রপির পরিবর্তন বের করে যদি দেখি শূন্য, তাহলে বলবো হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়া। আর এনট্রপি পরিবর্তন যদি শূন্য না হয়, তাহলে বলবো হচ্ছে এনট্রপি প্রত্যাগামী প্রক্রিয়া নয়, অপ্রত্যাগামী। এখন খেয়াল করো, আমার এই প্রশ্নে, আমাদের এই প্রশ্নের মধ্যে যদি এনট্রপি পরিবর্তন বের করতে চাই, Q1 ভাগ T1 লাগবে, আর Q2 ভাগ T2 লাগবে। এটা হচ্ছে, মনে করে এটার নাম দিলাম DS1, এটার নাম দিলাম হচ্ছে DS2। একটু খেয়াল করি, এই A থেকে B তে কিন্তু Q1 যেটা বললাম, এটা কিন্তু ইঞ্জিন কর্তৃক শোষিত তাপ, তার মানে এটা পজিটিভ হবে। আর এই সি থেকে ডি তে কিন্তু ইঞ্জিন কর্তৃক বর্জিত তাপ, যখন তাপমাত্রা বর্জন হয় তখন এনট্রপি পরিবর্তন নেগেটিভ হয়। এখন প্রশ্ন হচ্ছে Q1 কোথায় পাবো, Q2 কোথায় পাবো। এইবার খেয়াল করো, Q1 মানে হচ্ছে, মনে করো দেওয়া নেই, মনে করো দেওয়া নেই, দেওয়া থাকলে তো থাকলোই, তাতে ঝামেলাই নেই। মনে করো দেওয়া নেই, তাহলে এবি রেখা দ্বারা যে কাজটা আমরা করলাম, ডব্লিউ অফ এবি, এইটাকেই Q1 ধরবো, এবং সিডি রেখা দ্বারা যে কাজটা করলাম, এটাকেই আমরা কিন্তু ধরবো হচ্ছে Q2। মনে জানা থাকে, ডাব্লিউ অফ সিডি মানে হচ্ছে Q1 ধরবো, যদি Q1 এবং Q2 দেওয়া না থাকে, গৃহীত তাপ বর্জিত তাপ দেওয়া না থাকে, এটাই আমার Q1, এটাই আমার Q2। তাহলে এটা হচ্ছে Q1 আর এটা হচ্ছে Q2, মনে জানা থাকে। এবার একটা খেয়াল করো, আমরা এই অঙ্কে যেভাবে Q2 টা বের করেছি, ডাব্লিউ অফ সিডি বের করেছি, খেয়াল করো ডাব্লিউ অফ সিডি বের করেছি, আমরা কিন্তু এখানে নেগেটিভ পাবো, এখানে একটা নেগেটিভ পাবো। যখন আমি এখানে নেগেটিভ পেয়ে যাব, তখন কি আবার এখানে নেগেটিভ চিহ্ন দেওয়ার দরকার আছে? প্রশ্নের উত্তর না। দুইবার নেগেটিভ হলে তো DS2 পজিটিভ হয়ে যাবে নেগেটিভ নেগেটিভে। আমি যদি Q2 এর মানটা নেগেটিভ আকারে বের করেই ফেলি, তাহলে কিন্তু এখানে অতিরিক্ত আর নেগেটিভ চিহ্ন দেওয়া লাগবে না। আর Q2 এর মানটা মনে কর দেওয়াই আছে, তখন তো আর নেগেটিভ আকারে দেওয়া থাকবে না, না দেওয়া থাকবে না, তখন কিন্তু এখানে একটা অতিরিক্ত নেগেটিভ নেব। অর্থাৎ আমি বলতে চাচ্ছি DS1 অর্থাৎ এই রেখা দ্বারা টোটাল মিলে পজিটিভ আসতে হবে।
আর সিরি রেখা দ্বারা এনট্রপি পরিবর্তন টোটাল হিসাব নিকাশ করার পরে নেগেটিভ আসতে হবে, বাংলা হিসাব, ঠিক আছে, একেবারে শুদ্ধ হিসাব, যেটা লাস্ট পর্যন্ত নেগেটিভ আসতে হবে। তো লাস্ট পর্যন্ত নেগেটিভ করার জন্য আমি যদি কিউ 2টাকে নেগেটিভ আকারে এই অঙ্কের মাধ্যমে বের করে নিই নেগেটিভ আকারে, তো এখানে আর নেগেটিভ আমার চিহ্নটা দেওয়া লাগবে না, এমনিতে নেগেটিভ চলে আসতেছে। আর যদি কিউ2 এখানে অঙ্কের মধ্যে দেওয়া থাকে, এই যে চিত্রের মধ্যে দেওয়া থাকে, তখন তার নেগেটিভ আকারে দেওয়া থাকবে না, তখন কিন্তু অতিরিক্ত নেগেটিভ একটা এখানে নিতে হবে। নিয়ে তারপর আমরা ডিএস ইজিক্যাল টু লিখবো DS1 যোগ হচ্ছে DS2, যোগ করে দেখবো জিরো আসছে কিনা। যদি জিরো আসে, যদি জিরো হয় তাহলে বলবো প্রত্যাগামী প্রক্রিয়া, যদি জিরো না হয় তাহলে বলবো অপ্রত্যাগামী প্রক্রিয়া। এনট্রপি দিয়েও কিন্তু আমরা প্রত্যাগামী এবং অপ্রত্যাগামী হিসাব নিকাশ করতে পারলাম। ওকে, এবার আসো হচ্ছে এনট্রপি বা হচ্ছে এনট্রপি তো দিয়েও আমরা ওই কার্ণচক্রটা দেখালাম। কার্ণচক্রের মধ্যে এগুলো অঙ্ক আর আটকানোর কথা না, ঠিক আছে। গত ক্লাসে কিন্তু ওই যে সিপিসিবি নিয়েও ক্লাস নিয়েছি, ওখান থেকে যদি আমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করতে পারে তবুও কিন্তু আমরা পারবো। এই যে ডিউ ইজ ইকুয়াল টু এনসিভিডিটি, মনে আছে? হ্যাঁ, এনসিভিডিটি মনে রাখবা। ডিউ মানে হচ্ছে এনআর ভাগ গামা মাইনাস ওয়ান T1 ডেল টি বা T1 মাইনাস T2, এনআর ভাগ গামা মাইনাস ওয়ান T1 মাইনাস T2 মনে রাখবা। ডিউ ইজ ইকুয়াল টু এনসিভি লিখতে পারি কখন? ডিউ ইজ ইকুয়াল টু এনসিভি লিখতে পারি যখন হচ্ছে আহ সমআয়তন প্রক্রিয়া। সমআয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এনসিভি ডিটি আর ডিইউ কিন্তু একই হয়ে যায়, তাই না? আর সমআয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে এটা হয়ে যায়। আচ্ছা, রুদ্ধদ্বয় প্রক্রিয়ার ক্ষেত্রে নাকি এটা কোন ক্ষেত্রে? এটা কোন ক্ষেত্রে রে? স্থির আয়তনে সমআয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে, বুঝতে পেরেছো? এনসিভিডিটি। এবং এইটা গত ক্লাসে বলেছিলাম যে এইটা ইজিক্যাল টু, আমি এটা কেন লিখি, কারণ ইঞ্জিনিয়ার যখন আমরা কাজ বের করতে চাই রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে, কারণ রুদ্ধতাপীয় পরিবর্তনে এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন দ্বারাই সিস্টেম কার্য সম্পাদন করতে পারে, করে। রুদ্ধতাপীয় পরিবর্তনে, রুদ্ধতাপীয় পরিবর্তনে সিস্টেম তার নিজের অভ্যন্তরীণ শক্তি দ্বারা কাজ করে, ঠিক আছে। গত ক্লাসে বলেছি সিস্টেম তার অভ্যন্তরীণ শক্তি দ্বারা কাজ করে, অভ্যন্তরীণ শক্তি দ্বারা খরচ করে কাজ করে, অভ্যন্তরীণ শক্তি দ্বারা কাজ করে, ঠিক আছে, মনে যেন থাকে। তো এটা কিন্তু এই জিনিসটা দিয়ে কিন্তু অনেক সময় ওই এনসিবি সিবিটিবি দেওয়া আছে, সিবিটিবি দেওয়া না থাকলে গত ক্লাসে বলেছি আমরা সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর, আর হচ্ছে সিপি ভাগ সিবি ইজ ইকুয়াল টু আর। এখান থেকে আমার যা লাগবে যেভাবে লাগবে আমরা হিসাব নিকাশ করে বাম পাশে ডান পাশে এদিক ওদিক ঘুরে পেঁচায় আমরা বের করে নেব, ঠিক আছে। সিপি দেওয়া আছে, সিবি দেওয়া নাই, সিপি দেওয়া আছে, সিপি দেওয়া নাই, সিপি সিবি দেওয়া আছে, গামা দেওয়া নাই, বিভিন্ন ভাবে কিন্তু এখানে আসতে পারে। এগুলো কিন্তু আমাকে তোমাকে 20 ভাবে দেওয়া দেওয়া থাকতে পারে, 20 ভাবে তোমার কাজ করে দেখাতে পারবো না আমি। যেভাবে দেওয়া থাকবে সেভাবে তোমার যা দরকার তুমি হিসাব নিকাশ করে হচ্ছে বের করে নিবা। এনট্রপি, এনট্রপি হচ্ছে বিশৃঙ্খলা। এনট্রপি হচ্ছে বিশৃঙ্খলা, ঠিক আছে। তো বিশৃঙ্খলা, তো আমাদের যদি পদার্থ বিজ্ঞান নিয়ে কথা বলি তাহলে আমরা এই তাপ গতিবিদ্যা নিয়ে কথা বলি, তাহলে এই বিশৃঙ্খলা বলতে আমরা বুঝবো তাপ গতিবিদ্যার আলোকে, তাপ গতিবিদ্যার আলোকে যদি এনট্রপি কথা বলতে চাই তাহলে বলবো যে সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতা, অর্থাৎ সিস্টেম তাপ শক্তিকে কাজে রূপান্তর করতে পারছে না, বা অল্প পারছে বা বেশি পারছে। যত কম পারবে তার এনট্রপি তত বেশি। এনট্রপি সর্বোচ্চ মানে কি? তার মানে হচ্ছে সিস্টেম আর কাজ করতে পারছে না তাপ শক্তি দ্বারা, তাপ শক্তিকে কাজে রূপান্তর করতে পারছে না। তার মানে এটা এই বিশৃঙ্খলা আমরা তাপ গতিবিদ্যার ভাষায় বলছি যে সিস্টেম এর তাপ শক্তি রূপান্তরের অক্ষমতা। সিস্টেমের এই বিশৃঙ্খলা তাপ গতিবিদ্যার ভাষায় কি বলছি? সিস্টেমের তাপ শক্তি রূপান্তরের অক্ষমতা। বিশৃঙ্খলা তো আমি তো চাচ্ছি তাপ গতিবিদ্যায় কি চাচ্ছি? তাপ শক্তিকে কাজে রূপান্তর করতে চাচ্ছি, তাই না? তো আমি তাপ শক্তি যদি কাজে রূপান্তর করতে নাই পারি তা আমরা কি বলবো? এই হযবরল অবস্থা, বিশৃঙ্খল অবস্থা, গলন অবস্থা, এরকম বলি না? মানে যেটা আমি টার্গেট আছে আমার, সেটা টার্গেট আমি ফুলফিল করতে পারতেছি না, তখন আমি তো এটাই বলি বিশৃঙ্খল অবস্থা, খারাপ অবস্থা, বাজে অবস্থা। তাপগতিবিদ্যা যেহেতু তাপ শক্তিকে আমরা কাজে রূপান্তর করতে চাচ্ছি, বাজে অবস্থা বলতে আমরা বুঝবো, বিশৃঙ্খল অবস্থা বলতে বুঝবো যে না আসলে সিস্টেম তাপ শক্তিকে কাজে রূপান্তর করতে পারছে না। তাহলে সিস্টেমের তাপ শক্তি রূপান্তরের অক্ষমতা, হ্যাঁ, তাপ শক্তি রূপান্তরের অক্ষমতা, অক্ষমতা।
ঠিক আছে, অক্ষমতা বা শক্তি রূপান্তরের যে অসম্ভাব্যতা, শক্তি রূপান্তরের অসম্ভাব্যতা। তো বিশৃঙ্খল অবস্থা যদি জেনারেলাইজ করে ব্যাখ্যা করি, কঠিন পদার্থের মধ্যে বিশৃঙ্খল অবস্থা কম, আর বায়বীয় পদার্থের মধ্যে বিশৃঙ্খল অবস্থা হচ্ছে বেশি। কারণ বায়বীয় পদার্থের অণুগুলা পরস্পর থেকে বিশৃঙ্খল ভাবে, খোলামেলা ভাবে, এলোমেলো ভাবে ঘোরাফেরা করে, এদিক ওদিক দিক বিদিক ছোটাছুটি করে। কিন্তু আমার পদার্থের মধ্যে, কঠিন পদার্থের মধ্যে অণুগুলো সজ্জিত অবস্থায় আছে, তাই এগুলো কিন্তু এরকম ভাবে এলোমেলো ভাবে ঘোরাফেরা করা। তাই সুশৃঙ্খল অবস্থায় থাকে হচ্ছে কঠিন পদার্থে, আর একেবারে বিশৃঙ্খল অবস্থায় থাকে হচ্ছে কঠিন বায়বীয় পদার্থে। আর মোটামুটি এই দুটার মাঝামাঝি অবস্থা থাকে হচ্ছে তরল পদার্থে। তাহলে আমরা দেখবো কোনটার সবচেয়ে সুশৃঙ্খল অবস্থা, কঠিন পদার্থের ভালো অবস্থা সুশৃঙ্খল, তার চাইতে একটু বিশৃঙ্খল কোনটা, তরল পদার্থ, আর সবচেয়ে বিশৃঙ্খল কোনটা, কঠিন পদার্থ, বায়বীয় পদার্থ। ঠিক আছে, তো আমরা এভাবে যদি বলে যে নিচের কোন পদার্থটির এনট্রপি বেশি, যার বিশৃঙ্খলা বেশি তার এনট্রপি বেশি, বিশৃঙ্খলা কোনটার বেশি, বায়বীয় পদার্থ খুঁজবো আমরা অপশনের মধ্যে। আবার যদি বলে কোনটির শৃঙ্খলতা বেশি বা সুশৃঙ্খল অবস্থায় আছে, বিশৃঙ্খলা কম, তখন আমরা ওই অপশনের মধ্যে হচ্ছে খুঁজবো হচ্ছে কি খুঁজবো রে, কঠিন পদার্থ খুঁজবো। ঠিক আছে, এটা গেল আমার জেনারেলাইজ ব্যাখ্যা। এখন তাপ গতিবিদ্যার আলোকে আমরা যদি বলি সিস্টেমের তাপ শক্তি রূপান্তর অক্ষমতা, যার যে সিস্টেমের তাপ শক্তি রূপান্তরের অক্ষমতা বেশি, মানে রূপান্তর করতেই পারছে না, তাপ শক্তিকে খুবই কম করছে, তার এনট্রপির পরিমাণ সর্বোচ্চ, মানে সেই সর্বোচ্চ বিশৃঙ্খল অবস্থায় আছে। এরকম করতে 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 যদি এমন একটা সিস্টেম সময় পৌঁছে যে তাপ শক্তিকে একেবারে আর কাজে রূপান্তর করা যাচ্ছে না, এটাকে বলবো সবচাইতে বেশি বিশৃঙ্খল অবস্থা। এবং আরো বলবো এনট্রপির পরিমাণ সর্বোচ্চ কখন ঘটবে, যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল কিছুর তাপমাত্রা সেম সেম হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে। ফলে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তু কি হবে, প্রত্যেকটা বস্তু একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে তাপের রূপান্তর সম্ভব হবে না, তাপীয় সমতায় চলে যাবে, এই বস্তু থেকে এই বস্তুতে তাপমাত্রা যাবে না। তাহলে আমি যদি একটা ইঞ্জিন এখানে বলি, তাপ উৎস থেকে এখানে নিয়ে যাব তাপমাত্রা, ইঞ্জিন তাপ শক্তি গ্রহণ না করে তো ওটাকে আর কাজে রূপান্তর করতে পারে না। তো এইটার তাপমাত্রা যা, এটার তাপমাত্রা তাই, তাহলে এখান থেকে তাপ শক্তি এটার মধ্যে প্রবেশই করবে না, তার মানে সিস্টেম কোনো তাপ শক্তি গ্রহণই করতে পারবে না। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল কিছু তাপমাত্রা যদি সমান হয়ে যায়, তাহলে এক বস্তু থেকে অন্য বস্তুতে তাপের রূপান্তর সম্ভব নয়, এটাকে আমরা বলি তাপীয় সাম্যাবস্থা। তাপীয় সাম্যাবস্থা যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল কিছু পৌঁছে যায়, তাহলে আমরা বুঝবো যে না, এখানে কোনোটা থেকে কোনোটাতে তাপের পরিবহন সম্ভব নয়, ফলে কোন প্রকার তাপ শক্তিকেই কাজে রূপান্তর করা সম্ভব নয়। এই অবস্থাটাকে বলা হচ্ছে, এই অবস্থাটাকে বলা হচ্ছে জগতের তথাকথিত তাপীয় মৃত্যু। তথাকথিত তাপীয় মৃত্যু নাম দিয়েছে বিজ্ঞানীরা, যে না, তাপ শক্তিকে একটু পরিমাণ কাজে রূপান্তর করতে পারছি না, তাহলে এই বিষয়টার, এই অবস্থাটার নাম দেব সর্বোচ্চ বিশৃঙ্খল অবস্থা। এবং এটাকে আমরা পদার্থ বিজ্ঞানের, তাপগতি বিজ্ঞানের ভাষায় বলছি, এনট্রপির ভাষায় বলছি জগতের তথাকথিত তাপীয় মৃত্যু, মানে তাপ শক্তিকে কাজে রূপান্তর করা যাচ্ছে না। তাহলে যখন আমার বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল বস্তু তাপীয় সমতায় আসবে, তখন একটা বস্তু থেকে অন্য বস্তুতে তাপের রূপান্তর সম্ভব হবে না, সেটাকে বলছি আমরা সর্বোচ্চ বিশৃঙ্খল অবস্থা। এবং এনট্রপির পরিমাণটা বলবো আমরা সর্বোচ্চ, এনট্রপির পরিমাণটা বলবো আমরা সর্বোচ্চ, এনট্রপির পরিমাণটা বলবো সর্বোচ্চ, সবচেয়ে বেশি বিশৃঙ্খল অবস্থা। এনট্রপির পরিবর্তন আমরা হিসাব করি ডিকিউ ডিভাইড বাই টি দ্বারা, যেহেতু তাপ এবং তাপমাত্রার অনুপাত দ্বারা এনট্রপির পরিবর্তন হিসাব নিকাশ করা হয়, এটার নাম হচ্ছে ডিএস। এনট্রপি কোন একটা সিস্টেমের এনট্রপি কিরকম বিশৃঙ্খল বা সুশৃঙ্খল অবস্থায় আছে, সেটার সঠিক পরিমাপ বা পরম পরিমাপ করা সম্ভব না, পরম মান পাওয়া সম্ভব না, কিন্তু আমরা এনট্রপির পরিবর্তন হিসাব করে থাকি যে কত ছিল কত হলো। ওই অভ্যন্তরীণ শক্তির মতোই, অভ্যন্তরীণ শক্তির মতোই এনট্রপির পরিবর্তন হিসাব করতে চাই। এবার আমরা বিভিন্ন জায়গায় যদি আমরা বলি যে ডিএস ইজ ইকুয়াল টু ডিকিউ ভাগ টি, তো আমরা ডিকিউটা হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ, ডিকিউ হচ্ছে, এগুলো তোমাদের পারো তোমরা, গৃহীত বা বর্জিত তাপ শক্তি, গৃহীত বা বর্জিত তাপ শক্তি, গৃহীত বা বর্জিত তাপ শক্তি, তাপ শক্তি তোমাদের বইতে সুন্দর করে নোট দেওয়া আছে, তোমাদের সকলকেই নোটের মধ্যে সুন্দর করে দেওয়া আছে যে গৃহীত বা বর্জিত। যখন আমার একটা 0°C থেকে 0°C, এটা কি আইস, এটা কি পানি, তখন আমাদের ডিকিউ এর মান হবে হচ্ছে mLF, আর অতএব ডিএস এর মান হবে হচ্ছে mLF ভাগ হচ্ছে টি। সিমিলারলি যদি বলি যে 100° পানি, হ্যাঁ 100° পানি থেকে 100° হচ্ছে বাষ্প, পানি বাষ্প, পানি বাষ্প এটা লিখলাম, হ্যাঁ তখন আমরা লিখবো হচ্ছে mkg মনে করো,
এম কেজি এম কেজি। ওকে, তাহলে আমরা লিখবো হচ্ছে এম কেজি এটা। তাহলে আমরা লিখবো হচ্ছে ডি কিউ ইজ ইকুয়াল টু লিখবো হচ্ছে এম এল ভি এল ভি। আচ্ছা, এল এফ এর মানটা একটু বলে দিচ্ছি আমি, 336,000 জুল পার কেজি। এখানে এল ভির মান হচ্ছে 2268,000 জুল পার কেজি। তো অতএব ডিএস ইজ ইকুয়াল টু কত হবে, এম এল ভি। এখানে একটা কথা বলার আছে, ভাগ হচ্ছে টি। এখানে টি এর মানটা হবে কিন্তু যে তাপমাত্রা দেওয়া থাকবে 100°C, সেটা হবে 373। এখানে টি এর মানটা কিন্তু আবার 373 হবে না, 0°C বা 273 কেলভিন। ওকে, এই গেল আমাদের দুইটা তাপমাত্রা যদি পরিবর্তন না হয়। এবার খেয়াল করো তো, এখন দেখো তো, আইস থেকে পানি হয়েছে, তাপ শক্তি গ্রহণ করতে হবে না? হ্যাঁ, গ্রহণ করতে হবে। উল্টা ঘটনা যদি ঘটে, 0°র পানি থেকে 0°র আইস, 0°র পানি থেকে 0°, এখানে একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে। বুঝতে পেরেছো? তাপ শক্তি যদি বর্জন হয় তাহলে এনট্রপি পরিবর্তন নেগেটিভ হয়, মাত্র বলে আসলাম। আর তাপ শক্তি যদি গৃহীত হয় তাহলে নেগেটিভ চিহ্ন আমাকে দিতে হবে না। এখন প্রশ্ন হচ্ছে, এইখানে কিন্তু নেগেটিভ চিহ্ন না দিলে অটোমেটিক্যালি নেগেটিভ চিহ্ন আসবে না। এখানে এবং এখানে অটোমেটিক্যালি নেগেটিভ চিহ্ন বা নেগেটিভ মান আসবে না। তাই আমরা যখন আমরা উল্টাটা করব, বাষ্প থেকে পানি, তখন কিন্তু তাপ শক্তি বর্জন করতে হবে, সেক্ষেত্রে সামনে চিহ্ন দিয়ে নিব। আর এখানে দেখো, আইস থেকে পানি, তার মানে কি তাপ শক্তি গ্রহণ করতে হবে, তাই কিন্তু এখানে আমরা কিন্তু নেগেটিভ চিহ্ন হবে না। ওকে, পজিটিভ চিহ্নই হবে, গ্রহণ করলে পজিটিভ আর বর্জন করলে নেগেটিভ। কিন্তু 3 নাম্বারটা যখন আমি দেখবো যে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, T1 থেকে T2 তাপমাত্রায় এম কেজি জিনিস পরিবর্তন হচ্ছে। মনে কর T1 তাপমাত্রার পানি থেকে T2 তাপমাত্রার পানি, দুটাই কিন্তু পানি, একই অবস্থা কিন্তু একই সাথে, ঠিক আছে, এম কি, তখন কিন্তু আমাদের ডিএস একবার লিখবো এম এস লন T2 ভাগ T1। দেখো, এটা কিন্তু ছোট্ট একটা অঙ্ক হয়ে যায়। তাই আমরা কিন্তু এগুলো পরিচয় দিব, যে ভর এত, এস কথাটা লিখবো আপেক্ষিক তাপ পানির 4200, T2 হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা, T1 হচ্ছে আদি তাপমাত্রা। অতএব এনট্রপির পরিবর্তন ইজ ইকুয়াল টু এত। বুঝতে পেরেছো? T2 টা কিন্তু এখানে আবার ওই কি বলে, উচ্ছের তাপমাত্রার গ্রাহকের তাপমাত্রা ধরো না। এখানে T2 টা হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা বা শেষ তাপমাত্রা। যদি আমি বলি এখান থেকে এখানে গেছে সিস্টেম, তাহলে এটা আদি এটা শেষ। আবার যদি বলি না স্যার এখান থেকে এখানে আসছে, এটা আদি এটা শেষ। এই অঙ্কের মধ্যে আবার, এই অঙ্কের যে সূত্রটা বসানো আছে, এখানে ওই তাপমাত্রা বাড়লে এমনিতেই পজিটিভ চলে আসবে, তাপমাত্রা কমলে এমনিতে নেগেটিভ চলে আসবে। এখানে আর অতিরিক্ত ভাবে কোনো নেগেটিভ পজিটিভ চিহ্ন দেওয়ার দরকার নাই এই সিস্টেমে লিখলে, ঠিক আছে? আমি যদি এই সিস্টেমে লিখি যে এ থেকে বি তে গেছে একটা সিস্টেম, মনে করো টি এ থেকে টি বি, তাহলে আমরা এনট্রপির পরিবর্তন লিখবো এম এস। এই তাপমাত্রা কিন্তু পরিবর্তন হয়েছে, একই অবস্থা কিন্তু। একটার নাম হচ্ছে পানি দিলাম, একটার নাম পানি দিলাম। বরফ বরফও হবে কিন্তু, বরফ বরফ হতে পারে, তখনও কিন্তু একই জিনিস হবে। ডিএস ইজিক্যাল লিখবো হচ্ছে এম এস লন, এই যে এ থেকে বি তে গেছে মানে কি টিবি ভাগ হচ্ছে T1 টিএ। ওকে, পারবো আমরা। তো অনেক সময় হয় কি, এই তিনটাই কিন্তু প্রবলেম, যে দুইটা তিনটা ধাপে করতে হয়, দুইটা তিনটা ধাপে আমাকে এনট্রপির পরিবর্তন হিসাব করে নিতে হয়। এটা খুবই সহজ জিনিস, যে আমাকে বললো যে 0°র আইস থেকে, 0°র আইস থেকে আমরা হচ্ছে 80° পানি বানাবো, তাহলে এনট্রপির পরিবর্তন কত হবে, এম কেজি ভরের একটা বলতো। তাহলে এবার লিখে নিবা ধাপ 1, বরফ থেকে একবারে পানি হবে না, বরফ থেকে আগে পানি হবে, পানি থেকে পানিতে যাব। দেখো এখানে কিন্তু তিনটা লিখছি, এই যে আইস টু পানি, তখন কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয় নাই। এই যে পানি টু পানি, তাপমাত্রার পরিবর্তন হয় নাই। এখানে দেখো পানি টু পানি, এবার কিন্তু পানির পরিবর্তন, পানি টু পানি আছে, অবস্থার পরিবর্তন হয় না, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়েছে। একই সাথে দুটা হবে না, আইস থেকে পানি, এবং দেখো আইস থেকে পানি মানে অবস্থার পরিবর্তন হয়েছে, কঠিন থেকে তরল, আবার তাপমাত্রার পরিবর্তন হয়েছে, এক ধাপে হবে না, তাহলে দুই ধাপ তিন ধাপে হবে, ঠিক আছে? ধাপ 1 0°C এর, এবার লিখে নিবা আইস থেকে হচ্ছে এখানে লিখে নিবা যে 0°C এর পানি, এখান থেকে আগে DS1 বের করে নিবা, এম এল এফ ভাগ হচ্ছে টি। সিমিলারলি দেখো 0 পানি পেয়ে গেছি, তো ধাপ 2 লিখবে এবার। ধাপ 2 0°C এর পানি থেকে হচ্ছে, হ্যাঁ, 80° পানি। তো খেয়াল করো 80°C, এখানে দেখ এম কেজি, এম এস পানি কিন্তু লন T2 ভাগ হচ্ছে T1, এটা হচ্ছে DS2 লিখবো আমরা। তারপর আমরা DS ইজিক্যাল লিখবো DS1 যোগ হচ্ছে DS2, যোগ করে দিলে আমাদের প্রবলেমটা হয়ে যাবে। ওকে, এরকম জিনিস খেয়াল করো, উল্টা ঘটনা করতে পারতো না? হ্যাঁ পারতো। 80°C এর পানি থেকে 0° আইসে পরিণত করো,
তাহলে আমরা এখানে এটাতে অটোমেটিক্যালি নেগেটিভ চলে আসবে, আর এটা উল্টার দিকে আসলে এখানে নেগেটিভ আসবে না, এখানে একটা নেগেটিভ চিহ্ন দিয়ে নিতে হবে। ঠিক আছে, বর্জন করলে আমার নেগেটিভ চিহ্ন যদি এমনি চলে আসবে, আর না আসলে এখানে আমার চিহ্নটা দিয়ে নিতে হবে। ওকে, এবার খেয়াল করো যে 80 ডিগ্রি জায়গায় কিন্তু আমাদের কেলভিন করে নিতে হবে। কিন্তু এখানে দেখো 0 থেকে 80 মানে T2 ইজিক্যাল টু 80 কেলভিন, 80 ডিগ্রি সেলসিয়াস ইজিক্যাল টু 353 কেলভিন। আর T1 ইজিক্যাল টু হচ্ছে T1 ইজিক্যাল টু আদি তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস ইজিক্যাল টু হচ্ছে 273 কেলভিন। এই গেল আমাদের। কিন্তু এই পরিবর্তন আসলে আপনার কথা না, এরকম করে আরো ধাপ থাকতে পারে। 0 ডিগ্রি আইস থেকে 80 ডিগ্রি পানি না বললে 100 ডিগ্রি বাষ্প। তাহলে 0 ডিগ্রি আইস থেকে আমি 0 ডিগ্রি পানি করতাম, 0 ডিগ্রি পানি থেকে 100 পানি, 100 পানি থেকে 100 বাষ্প। এমনও তো হতে পারে 500 ডিগ্রির বাষ্প। 500 ডিগ্রি বাষ্প বলতে পারে না, তাহলে কি করতাম বলে না সাধারণত। জিরো থেকে 0 আইস থেকে 0 পানি, 0 পানি থেকে 100 পানি, 100 পানি থেকে 100 বাষ্প, 100 বাষ্প থেকে 500 বাষ্প। মনে রাখি আমরা বাষ্পের আপেক্ষিক তাপ হচ্ছে 2000, আর বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 2100, আর পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200। ওকে, তো থাক, আজকে এই পর্যন্ত থাক, অনেকগুলো হয়ে গেল আমাদের এই থিওরি গুলা। এই কিছু অঙ্ক প্রবলেম তোমরা সলভ করে নিও নিজে নিজে। বাই।